শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে বেগম জিয়া লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক স্থিতিশীলতা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাবেন বেগম জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত 6 চিকিৎসক ও পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 7 জানুয়ারি ইনশাআল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিস, হার্ট ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে ওনার যে বয়স, এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরোয়ানাভুক্ত অন্য 10 জনের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসিকিউশন জানায়, গত 15 বছর শত শত মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। এবছরের মধ্যে বিচার শেষ করার আবারও আশা করেন তিনি। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারিকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুমের শিকার ভুক্তভোগীরা। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে, বিডিআর, র্যাব, পুলিশ সবকে ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি
এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশে প্রচারণা চালাতে বেবজাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ড ইউনূস বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে বিদেশি শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রচারণা শুরু করা প্রয়োজন। এ কাজে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্ত করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শিক্ষার্থীদের মাধ্যমে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে দেশে $135 মার্কিন বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে জানিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বেবজার চেয়ারম্যান বলেন, চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আলোচনা চলমান রয়েছে। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। রাজধানীতে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড তোফায়েল আহমেদ বলেন, এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এ সময় তিনি আরও জানান, তৃণমূলের ভোটাররা চান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নির্বাচন ও স্থানীয় সরকার নিয়ে কাজ করেন এমন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। কাউন্সিলর কিংবা মেম্বার কেন্দ্রিক নির্বাচন হতে পারে সংসদীয় পদ্ধতির আদলে, এবং সেটি হলে আসলে নির্বাচন ব্যবস্থায় হয়তো অর্থ এবং পেশি শক্তির প্রভাব হয়তো আরো কমে আসবে। এ সময় নানা প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড তোফায়েল আহমেদ। মেয়র কিংবা চেয়ারম্যান কেন্দ্রিক না হয়ে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের কাঠামো তৈরির ইতিবাচক দিক তুলে ধরেন তিনি। এতে একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ তার। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। আমরা নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি, এবং যদি আমরা জনগণকে ওই যে যারা এতদিন পর্যন্ত বাড়িতে ছিল ইলেকশন আসতে পারবে না তাদেরকে মুক্ত করে দিই, এই কালচারটার একটু পরিবর্তন হবে কিনা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন, এই প্রশ্নেরও জবাব দেন ড তোফায়েল আহমেদ। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। এর মধ্যে এক দল আছে তারা বলতে দুইটা একসাথে হোক, আবার আরেক দল বছর আগে স্থানীয়টা করলে একটা স্টেবিলিটি আসবে, সমাজে একটা স্থিতিশীলতা আসবে, তারপর আপনি জাতীয় নির্বাচনটা করেন, এটাও আছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকর করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করা, স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের প্রভাব খর্ব করা সহ নানা বিষয়ে অনুষ্ঠানে অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্ট হচ্ছে রাজনীতি শেখার একটা বিরাট জায়গা। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশনের কথা তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম
যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পাওয়া যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। আর প্লাস আমাদের ধরনের পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি কাউকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটির সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বহিষ্কৃত 321 জন এসআইকে চাকুরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাডেটরা। সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী ক্যাডেটদের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র সচিব এ আশ্বাস দেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রানা বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত এসআইরা জানান, নিয়মতান্ত্রিকভাবে সব পদক্ষেপ নিয়েছেন তারা। ফজলে রাব্বির রিপোর্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে মানববন্ধন করেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর। এরই এক পর্যায়ে বেলা 11টার দিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বহিষ্কৃত এসব এসআইয়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়, এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে এসব ক্যাডেট বলেন, অক্টোবরে অন্যায়ভাবে বহিষ্কার আদেশের পর পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে মানবিক দিক বিবেচনায় নিয়ে চাকুরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন তারা। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টার বরাবর গিয়েছিলাম আবেদন করার দিন। আমরা সবাই মিলে মাননীয় আইজিপি বরাবর আবেদন করেছি। ডিসচার্জ করার পর আমরা প্রথমে আইজিপি বরাবর, এরপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, এরপরে স্বরাষ্ট্র সচিব বরাবর, এরপর আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করি আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু তারা কোনো পুনর্বিবেচনা না করে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হই। কোনো রিকভারমেন্ট প্রসেসে যদি ইন্ডিকেটরস থাকে সেটা দেখাক আমাদেরকে, বাট যেই অভিযোগে বের করতেছে এটা আসলে কোনো অভিযোগই না। এবং আমি একদম সৎ বিশ্বাসে এবং আমাদের সেই সৎসাহস আছে, আমরা এবং দাবি করতে পারি সব আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন ক্যাডেটদের প্রতিনিধিরা। পরে তারা সাংবাদিকদের বলেন, পরবর্তী পাসিং আউট প্যারেডের আগেই চাকুরিচ্যুত এসব ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন নাসিমুল গনি। স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবে। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 40তম ব্যাচের 321 জন এসআইকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বিদেশে থাকলেও এটি তাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ বলে মনে করে দুদক। এই সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় সাবেক 2 এমপি ও এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শারফুল আলমের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচার সহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে
কি ভাবছে দুদক? মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয় ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এছাড়াও দুদকে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আরেক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 50 টাকার সম্পদ